কেমন আছো সবাই? এখন 12টা বাজতে আরো 1 মিনিট বাকি আছে, তারপরে শুরু করে দেই আমরা। সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে হচ্ছে ইউনিট 1-এর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। গতদিনে আমরা জীব ও হচ্ছে জড় বস্তুর মধ্যে পার্থক্যটা শেষ করছি। তারপরে তো বলেছি যে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য বাকি আছে, সেটা আজকে ইউনিট 1-এ। আবার এটা শেষ করে তারপরে ইউনিট 2-এ যাব আমরা। এখন শুরু করে দেই তাহলে। প্রথমে হচ্ছে উদ্ভিদ, ইউনিট 1-এর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য পরবর্তী স্লাইডে আমি যাব। উদ্ভিদ ও প্রাণী উভয়ের জীবন আছে, এজন্যই এরা জীব। উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের জীবন আছে। আমরা কিন্তু আগেই বলেছি জীববিজ্ঞান, জীব মানেই হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয়ের জীবন আছে, এজন্য এরা জীব। তবুও এদের মধ্যে বহু পার্থক্য বিদ্যমান। এখন এই পার্থক্যগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই চলে যাই উদ্ভিদ এবং উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নিম্নরূপ। এখন দেখো কি বলছে। প্রথমে বৈশিষ্ট্যটা আমি আবার সেরকম করে করে নিয়েছি, তোমাদের বইয়ে যেহেতু যেভাবে আছে। প্রথমে হচ্ছে সুনির্দিষ্ট আকার ও আয়তন, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয়। সুনির্দিষ্ট আকার ও আয়তন, অধিকাংশ উদ্ভিদের সুনির্দিষ্ট আকার ও আয়তন নেই, আর অধিকাংশ প্রাণীর সুনির্দিষ্ট আকার ও আয়তন আছে। আসলে উদ্ভিদের আকার ও আয়তন গুলো এক একটা এক এক রকম। ডালপালা একদিকে চলে যায়, মূল একদিকে চলে যায়। কিন্তু প্রাণীর ক্ষেত্রে, একটা প্রাণী যেমন মানুষের ক্ষেত্রে বলি, 2টা হাত থাকবে, 2টা পা থাকবে। মানুষের প্রতিটা শরীরের মাপ অনুযায়ী হাতটা থাকবে, পা থাকবে। আবার প্রাণী দেখো, অন্য প্রাণীগুলোর কথা চিন্তা করো, গরু, তারপরে ধরো তোমার বাঘ, সেই অনুযায়ী তাদেরকে হাত পা গুলো দেওয়া হয়েছে। সেইভাবেই কিন্তু উদ্ভিদের তেমন কোনো নেই। এক একটা উদ্ভিদের ডালপালা এক এক রকমের যায়, এই জন্য বলছি সুনির্দিষ্ট আকার ও আয়তন নেই। আর প্রাণীর ক্ষেত্রে যেমন আমি বলতে পারবো যে এই আকারটা দেখে বলতে পারবো এটা প্রাণী, এই প্রাণী এটা হচ্ছে বাঘ। বাঘের ক্ষেত্রে এরকম হবে, তারপরে গরুর ক্ষেত্রে এরকম হবে, মানুষের ক্ষেত্রে এরকম হবে। কিন্তু তুমি উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ আছে নির্দিষ্ট আকার, কিন্তু মোস্ট অফ দ্য কিন্তু একই রকম হবে না, আলাদা আলাদা হয়ে যাবে। যেগুলো উদ্ভিদ একরকম সেগুলোকে আমরা হচ্ছে একভাবে চাষ করতে পারি, আর যেগুলো আলাদা মানে এক একটা এক এক রকমের আকার ও আয়তনের হয়ে থাকে। একই উদ্ভিদ দেখবা তুমি ওজন করে একরকম আকার হচ্ছে, আর আয়তন হচ্ছে আরেকটার আরেক রকম আয়তন হচ্ছে, এটাই বলছে আর কি। যাই হোক, তারপরে 2-এ চলে যায় অঙ্গ প্রত্যঙ্গ জিনিসগুলো। উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বাহ্যিক ভাবে যুক্ত। আমরা একটা উদ্ভিদকে কল্পনা করলে বুঝতে পারবো। পাতাটা বাহির দিয়ে, পাতা আমরা ছিঁড়তে পারি কিন্তু, তারপরে ফুল ফল এগুলো সব বাহিরে ভাবে যুক্ত আছে। আর প্রাণীর অভ্যন্তরীণ ভাবে যুক্ত। একটা প্রাণী তুমি হাত ছিঁড়ে, মানুষের হাত ছিঁড়ে আনতে পারবা না, কিন্তু ফুলের মতো বা পাতার মতো হাত কখনোই ছিঁড়তে পারবা না। এটাই বলছে এখানে। 3 নাম্বার দেখো ইন্দ্রিয় বলছে। আমরা জানি ইন্দ্রিয় মানে হচ্ছে চোখ, নাক, পঞ্চ ইন্দ্রিয় তো নাম শুনছি, এবং তোমরা আবার পড়বা, বাংলাতে পড়াবে তোমাদের পঞ্চ ইন্দ্রিয় কি কি। তার এর মধ্যে হচ্ছে দেখো উদ্ভিদের কোনো ইন্দ্রিয় বা চোখ, নাক, কান এগুলো কি আছে? নেই, এগুলো অনুপস্থিত। কিন্তু তুমি প্রাণীর যে কোনো প্রাণীতেই যাও, উচ্চ শ্রেণীর প্রাণীগুলোতেও তুমি এগুলো উপস্থিত পাবা। এখন উচ্চ শ্রেণীর প্রাণী বলতে আমাকে এই জিনিসটা হচ্ছে ক্ষুদ্র প্রাণী থেকে একদম উচ্চ উচ্চ শ্রেণীর বলতে তো মানুষ, সবচেয়ে বেশি উচ্চ শ্রেণীর মানুষ আছে। মানুষের ক্ষেত্রে তো চোখ, নাক, কান, মুখ আছে। তুমি তারপরে ইয়েতে গরুর ক্ষেত্রে যাও, বাঘের ক্ষেত্রে যাও, অন্য প্রাণীগুলোর ক্ষেত্রে যাও, সবারই কিন্তু তুমি চোখ পাবা, নাক নাক পাবা, কান পাবা। সেটাই খুবই স্বাভাবিক, এটা আর কি পার্থক্য। তারপরে দেখো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে, আরে পরের বিয়েতে স্লাইডে চলে যায়। 4 নম্বরে হচ্ছে ক্লোরোফিল আছে। তারে হচ্ছে ক্লোরোফিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরোফিল জিনিসটা আসলে কি, এটা তোমাদের হচ্ছে ভাইবাতেও থাকবে এবং হচ্ছে তোমার পরীক্ষাতেও থাকবে।
ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে এক ধরনের কণিকা, বর্ণকণিকা। আর এই ক্লোরোফিলের কারণেই এরা সবুজ হয়। আমাদের দেহে ক্লোরোফিল নেই, এজন্য আমরা কি সবুজ না, আমরা সবুজ হতে পারি না। আমাদের তো দেহে হচ্ছে ক্লোরোফিল নেই, এজন্য আমরা সবুজ না, সেই জিনিসটাই বলছি। তারপরে দেখো চলন। তার মানে ক্লোরোফিল কি? ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদ কোষের একটা বর্ণকণিকা, একটু মনে রাখতে হবে, তারপর আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ যখন পড়বো তখন জানতে পারবো আসলে। একটা হচ্ছে বর্ণকণিকা, যেটার কারণে উদ্ভিদের রং সবুজ হয়ে থাকে। পৃথিবীর মোস্ট অফ দা বেশিরভাগই উদ্ভিদ, খুবই অল্প সংখ্যক উদ্ভিদ আছে যেটা অন্য কালারের, ভিন্ন কালারের, তার মধ্যে তুমি সবুজ পাবা। আর প্রাণী কোষে ক্লোরোফিল নেই, এই জন্য আমরা সবুজ হই না। তারপরে হচ্ছে দেখো চলন। ও কিন্তু আগেই বলছি আমি, জীবের ক্ষেত্রে এর আগেই তোমাদেরকে বলে রাখছি যে উদ্ভিদ হচ্ছে প্রাণীর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু নিজে কখনো স্থান পরিবর্তন করতে পারে না। আর এখানে হচ্ছে প্রাণীর অধিকাংশ প্রাণী হচ্ছে তার মন চায় না, আমার মন চাইলো আমি এখন থেকে এখান থেকে চলে যেতে পারবো, তোমার মন চাবে তুমি একটু বের হয়ে চলে আসতে পারবে। তারপরে বন জঙ্গলে বাঘ এরা তো ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, এটাই বলছে স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে। 6 নম্বর হচ্ছে খাদ্য প্রস্তুত। উদ্ভিদ দেহে ক্লোরোফিল আছে দেখে ওই যে সবুজ বর্ণকণিকা, এজন্য নিজের খাদ্য সে নিজে তৈরি করতে পারে, যেটার পদ্ধতিটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আমরা পরে জানবো। উদ্ভিদ দেহে ক্লোরোফিল থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী দেহে ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কারণ ক্লোরোফিল নাই, কিভাবে সে খাদ্য তৈরি করবে? আর উদ্ভিদ কি করে, ওই যে ক্লোরোফিল আছে তার উপস্থিতিতে সবুজ হয়। সালোক সংশ্লেষণ একটা প্রক্রিয়া, যেটা হচ্ছে সূর্য থেকে তোমার আলো নিবে, তারপরে পানি নিবে, বায়ু থেকে নিয়ে তারা কি করবে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবে ওই সবুজ অংশটাতে, পাতা, তখন সেখানে খাদ্য উৎপন্ন হবে উদ্ভিদের জন্য। 7 নম্বর বলছে সাড়া প্রদান। স্নায়ুতন্ত্র না থাকায় উদ্ভিদ সাড়া প্রদান করতে পারে না, এবং পারলেও খুব কম। কিছু কিছু উদ্ভিদ আছে, তুমি যদি ধরো, যেমন হচ্ছে লজ্জাপতি, এটাকে তুমি যদি হাত দিয়ে টাচ করো দেখবা ও পাতাগুলো বন্ধ। খুবই কম সংখ্যক আছে যেগুলো স্নায়ুতন্ত্র নেই। স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার অনুভূতি দিবে শরীরের মধ্যে, কারেন্টের মতো তোমার শরীরে যদি কেউ হাত দেয় তুমি বুঝতে পারবা এটা কি কারণে, স্নায়ুতন্ত্রের কারণে। এটাই বলছে উদ্ভিদে আছে, উদ্ভিদে নেই দেখে ও সাড়া প্রদান করে না, আর করলেও খুব কম। আর হচ্ছে স্নায়ুতন্ত্র থাকার কারণে মানুষের সাড়া প্রদান করার ক্ষমতা খুব বেশি। তারপরে স্লাইডে চলে যাই। 8 নম্বর হচ্ছে সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা জাতীয় খাদ্যগুলো কি করে, উদ্ভিদ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। যা করবে উদ্ভিদ, আমি একটু আগে বললাম, এটা খুবই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কি করে, পানি আর কার্বন ডাই অক্সাইড নিল, নেয়ার পরে এটা বিক্রিয়া করে কি করবে, অক্সিজেন আর হচ্ছে গ্লুকোজ, শর্করাটাই হচ্ছে গ্লুকোজ, যেটা তার দেহে সঞ্চয় করে রাখে। সেই অক্সিজেন সে ত্যাগ করে দিল আর গ্লুকোজটা তার কাছে থেকে গেল। সেই গ্লুকোজ কি করবে, অক্সিজেন যেহেতু গ্যাস সে তো রাখতে পারবে না, চলে যাবে বাতাসে, আর গ্লুকোজটা শরীরে জমা থাকে, সেটাকে বলা হয়েছে শর্করা। এই গ্লুকোজ তখন আমরা ওই উদ্ভিদের মাধ্যমে গ্রহণ করে থাকি। সেইটা খাওয়ার পরে আমাদের কি হয়, প্রাণী দেহে দেখো চর্বি এবং গ্লাইকোজেন জাতীয় খাদ্যগুলো সঞ্চয় করে রাখে প্রাণী। ওই যে গ্লুকোজ সেটা হচ্ছে গ্লাইকোজেনে পরিণত হয়, পলিস্যাকারাইড বলা হয়, তোমরা যখন কেমিস্ট্রি পড়বা এটা জানতে পারবা। সেটা হচ্ছে গ্লাইকোজেন আকারে আমাদের দেহে জমা হয়, যেটা উদ্ভিদ, আমরা তো উদ্ভিদ খেয়ে থাকি, রান্না করে খাই বা কিছু কিছু সালাদ আকারে খাওয়া হয়। সেটা খাওয়ার পরে কি হয়, গ্লাইকোজেন আকারে সেটা তোমার হচ্ছে শরীরে জমা হয়ে থাকে। তারপরে চর্বি, বিভিন্ন রকমের চর্বি জাতীয় খাবারগুলো যে আমরা খেয়ে থাকি, স্নেহ জাতীয় খাবারগুলো, সেগুলো চর্বি আকারে প্রাণীর দেহে জমা থাকে। তারপরে দেখো 9 নম্বর হচ্ছে অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন হতে পারে, যেমন আমি কলম করতে পারি, যেটাকে বলা হয় একটা গাছ থেকে আরেকটা গাছ, একটা গাছের ডাল কেটে যদি আমি লাগাই তাহলে একটা গাছ হবে। যেমন হচ্ছে পাথরকুচির পাতা থেকে একটা পুরা গাছ হয়। তারপরে বিভিন্ন রকমের অর্নামেন্টাল প্লান্টস আছে যেগুলোর ডাল কাটিং করে লাগালে তারপরে হচ্ছে কলম করা যায়, গুটি কলম, এগুলো তোমরা জানবা, কাটিং, বাডিং, লেয়ারিং বলা হয়, এগুলো সব অঙ্গজ প্রজনন।
মানে উদ্ভিদ দেহের অঙ্গ থেকে, বীজ থেকে না, অঙ্গ থেকে যে প্রজননটা হয়। আর প্রাণীর কোনো অঙ্গজ প্রজনন হয় না, তুমি হাত কেটে নিশ্চয়ই একটা প্রাণী বানাতে পারবে না। 10 নম্বরে আছে হচ্ছে বংশবৃদ্ধি। ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ আছে এবং বীজ দ্বারা বংশবৃদ্ধি হয়ে থাকে। অণুবীজ, একটা বীজ থেকে, বীজের একটা ক্ষুদ্র অংশ থেকেও একটা গাছ হয়। আর বীজ দ্বারা আমরা তো জানি, ধানের বীজ লাগালে আমরা বীজ থেকেই আমরা গাছ বংশবৃদ্ধি করতে পারি, আমরা খুব জানি। প্রাণীর ক্ষেত্রে ডিম এবং বাচ্চা দ্বারা বংশবৃদ্ধি হয়, খুবই স্বাভাবিক। যেমন হচ্ছে তোমার সাপের ডিম থেকে, মুরগির ডিম থেকে, এগুলা। আর মানুষের বাচ্চা দ্বারাই বংশবৃদ্ধি হয়। 11 নম্বর হচ্ছে বৃদ্ধিকাল। মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি চলতেই থাকবে, বন্ধ হবে না। যে কোনো একটা অঙ্গের বৃদ্ধি হতেই থাকবে, যে কোনো না কোনো অঙ্গ, মারা গেলে শেষ। কিন্তু প্রাণীর একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়বে, আমরা জানি। মানুষ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়ে, অন্য প্রাণীগুলো মৃত্যুর বহু পূর্ব পর্যন্তই, তার আগেই বৃদ্ধি তার বন্ধ হয়ে যায়, মৃত্যুর বহু পূর্বেই। দেখো 12 নম্বরে আমি হচ্ছে লাল দাগ দিয়ে রাখছি। 13 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে তোমাদের। এখানে দেওয়া আছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই আর প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, এটা হচ্ছে তোমার কোষের একটা উপাদান। আমি আবার বলছি, উদ্ভিদ কোষ প্রাণী কোষ যখন পড়বো আমরা এগুলো সব জানতে পারবো। এখন শুধু মনে রাখো কোন জিনিসটা উদ্ভিদ কোষে নেই আর কোন জিনিসটা প্রাণী। এখানে আমি মেইনলি তোমাদের উদ্ভিদ, খুবই সিম্পল আকারে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো দাঁড় করাইছি। কোষের পার্থক্যগুলো আমি তোমাদেরকে আলাদা করে পড়াবো। পরীক্ষায় যখন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য আসবে তখন এই পার্থক্যগুলো দিতে হবে তোমাদের। এখানে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কোষ কোষ সহ পার্থক্য দেওয়া আছে, আমি কোষের পার্থক্যগুলো ভিন্ন করে তোমাদের দেখাবো। এই জন্য আজকে শুধু উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্যটা দেখাচ্ছি। যখন কোষের আসবে তখন হচ্ছে আলাদা করে দেখাবো। এখানে তাও দুইটা জিনিস চলে আসছে, একটা হচ্ছে কি ক্লোরোফিল আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। দেখো উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম নেই, প্রাণী কোষে সেন্ট্রোজোম আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা এবং ভাইবে থাকবে। খুব অতি সংক্ষিপ্ত প্রশ্নে 13 নম্বরে চলে যায় গ্যাসীয় আদান প্রদান। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময়, একটু আগেই বললাম, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন ত্যাগ করবে। আমরা আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি সেটা উদ্ভিদ কি করে? তার পাতার মাধ্যমে শোষণ করে নেয়, সমস্ত শরীর দিয়ে শোষণ করে নেয় এবং বিক্রিয়া করে, সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে, পানি দিয়ে বিক্রিয়া করে অক্সিজেন ত্যাগ করে ফেলে। সেই জিনিসটা এখানে বলা হয়েছে। আর অক্সিজেন যেটা ত্যাগ করে সেটা আমরা গ্রহণ করি, আবার কার্বন ডাই, মানে এটা একটা চক্র চলতেই থাকে। মোটামুটি প্রথম অধ্যায় শেষ হয়ে গেল, তারপরে দ্বিতীয় অধ্যায় চলে যাই। ইউনিট 2 চলে আসছে, উদ্ভিদ ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস, প্ল্যান্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তারপরে আসি, হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা এখানে দেওয়া আছে এবং তার বিভিন্ন শাখা। তোমরা তোমাদের যদি সরাসরি ক্লাস হতো আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতাম, কারণ কালকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা আমি পড়ায় ফেলছি। একটু রিকল করার চেষ্টা করো, জীববিজ্ঞানের হচ্ছে কয়টি শাখা? জীববিজ্ঞানের কয়টি শাখা? আমি আগে বলছিলাম দুইটি শাখা, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এখন এই উদ্ভিদ বিজ্ঞান, আমি আগে বলছি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আমাদের বেশি আলোচনা হবে যেহেতু কৃষির সঙ্গে উদ্ভিদ রিলেটেড। এখন উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞা ও তার বিভিন্ন শাখায় চলে আসছি। আমি একটু তোমাদের জানার জন্য এটা বাহির থেকে অ্যাড করছি। দেখো উদ্ভিদ বিজ্ঞান বা উদ্ভিদ জীববিদ্যা হচ্ছে, মানে যেটা বায়োলজি, উদ্ভিদ বিজ্ঞানের একটি শাখা যা জীবন্ত উদ্ভিদের বিষয়ে, যেটা জীবন্ত উদ্ভিদ, আমি জানি জীববিজ্ঞানের একটা শাখা, দুইটা শাখার মধ্যে একটা শাখা, যা জীবন্ত উদ্ভিদের বিষয়ে বৈজ্ঞানিক নিরীক্ষণ সংক্রান্ত কাজ করে থাকে। যেহেতু বিজ্ঞান, বিজ্ঞান থেকে বৈজ্ঞানিক গবেষণার কাজ এবং পরীক্ষা নিরীক্ষা করে এটার কাজ করে থাকে। কোথায়? উদ্ভিদ বিজ্ঞানে। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের মেইন কাজ কি? জীবন্ত উদ্ভিদ নিয়ে সে কাজ করবে, গবেষণা করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, এটাই এর কাজ। ঐতিহ্যগতভাবে আগে থেকে উদ্ভিদ বিজ্ঞান কি কি নিয়ে কাজ? ছত্রাক, শৈবাল এবং ভাইরাস নিয়েও কাজ করে থাকে। ছত্রাক নিয়েও কাজ করে, শৈবাল নিয়েও কাজ করে, ভাইরাস নিয়েও কাজ করে থাকে। উদ্ভিদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, ওইদিন ক্ষুদ্র ব্যাকটেরিয়াও ছিল, সেদিন বলছি আমি, ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে বিশাল বটবৃক্ষ। এখন সংজ্ঞায়, তোমাদের বইয়ের সংজ্ঞায় চলে আসি। উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, গ্রিক শব্দ, যেটা হচ্ছে গ্রিক শব্দ বোটানি,
আগে বলছি থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে উদ্ভিদ। খুবই সুন্দর। বোটানি অর্থই হচ্ছে উদ্ভিদ। যে বিজ্ঞান পাঠ করলে উদ্ভিদের, এখানে হবে, একটু ভুল হয়ে গেছে, যে বিজ্ঞান পাঠ করলে উদ্ভিদের আকার আকৃতি, এখানেও ভুল আছে, গঠন প্রকৃতি, স্বভাব, জীবন বৃত্তান্ত, শ্রেণীবিন্যাস, মানব কল্যাণে তাদের প্রয়োগ ইত্যাদি বিষয়ে জানতে পারা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে উদ্ভিদের আকারটা জানবো, 2 নম্বর আকৃতি জানবো, 3 নম্বর গঠন প্রকৃতি, উদ্ভিদটা কিভাবে গঠিত, ডাল মানে কাণ্ড, পাতা, এক একটা উদ্ভিদের কাণ্ড এক এক রকম। বাঁশের কাণ্ডটা চিন্তা করো, আর বট গাছের কাণ্ড চিন্তা করো, আর আম গাছের কাণ্ড চিন্তা করো, পাতাগুলো চিন্তা করো, তাহলে গঠন প্রকৃতি এভাবে আমি যদি পড়ালেখা করি বা গবেষণা করি জানতে পারবো। স্বভাব, কোন উদ্ভিদ কোথায় জন্ম নেয়, কিভাবে তার বৃদ্ধি হয়, এগুলো। এবং জীবন বৃত্তান্ত, কেমন করে শুরু হবে, বীজ দ্বারা না অঙ্কুশ দ্বারা, এই জিনিসগুলো, জীবনটা কিভাবে তার চলবে। আমি একটা উদাহরণ দিই, ধান গাছের 3টা ধাপ আছে, তোমরা জানতে পারবা যখন মাঠ ফসলের চাষাবাদ পড়ানো হবে 2য় পর্বে, 2nd সেমিস্টারে, তখন জীবন বৃত্তান্ত। ধান গাছটা যে কখন 3টা ধাপ আছে, তার দৈহিক বৃদ্ধি হয় এক সময়, প্রজনন বৃদ্ধি হয় এক সময়, তারপরে যে ফলের ভেজিটেটিভ বলা হয়, ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন, মানে এক একটা ধাপ এক এক ভাবে হয়ে থাকে। তারপরে চলে যায় শ্রেণীবিন্যাস। পৃথিবীতে তো অনেক অসংখ্য উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলোকে তাদের আকার আকৃতি এগুলোর উপরে ভিত্তি করে আবার শ্রেণীবিন্যাস করা হয়। মানব, যেগুলো হচ্ছে মানব কল্যাণে তাদের প্রয়োগ, এই জিনিসগুলো মানব কল্যাণে ব্যবহার করা হবে, এগুলো জানা যায়, তাকেই বলা হয় উদ্ভিদ বিজ্ঞান। খুবই সুন্দর। আকার আকৃতি, গঠন প্রকৃতি, স্বভাব, জীবন বৃত্তান্ত, শ্রেণীবিন্যাস, শেষ। 1 2 3 4 5 6টা জিনিস জানলেই হয়ে যাবে। এগুলোই হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের বিষয়, জানতে পারা যাবে। উদ্ভিদ বিজ্ঞানের 3টি শাখা আছে, কি কি? মৌলিক, ফলিত ও বিশেষ উদ্ভিদ বিজ্ঞান। মৌলিক, ফলিত ও বিশেষ উদ্ভিদ বিজ্ঞান। এখন শাখা সমূহ নিয়ে আলোচনা করব, চলে যাই। প্রথম হচ্ছে মৌলিক উদ্ভিদ বিজ্ঞান, এটাতে ইংরেজিতে বলা হয় পিওর ওর বেসিক বোটানি। একদম পুরা বোটানির যে বাহ্যিক জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবো। আমার একটা উদ্ভিদের বাহিরে যা যা আছে, তা উদ্ভিদের আমার বাহিরে কি কি আছে সেটা সম্বন্ধে আমি জানতে পারবো। এখানে এটাই বলছে। আচ্ছা, শুরু করি। 1 নম্বরে আছে হচ্ছে উদ্ভিদ অঙ্গ সংস্থান বিজ্ঞান, প্ল্যান্ট মরফোলজি। প্ল্যান্ট অঙ্গ নিয়ে যেটা, দেহের আকার আকৃতি এবং গঠন নিয়ে যেটা আলোচনা হবে সেটা কি বলা হচ্ছে? প্ল্যান্ট মরফোলজি। দেহের আকার আকৃতি কেমন হবে, কোনটা আকার আকৃতি গুলো নিয়ে যেটা আলোচনা হবে সেটাই হচ্ছে প্ল্যান্ট মরফোলজি। 2 নম্বরে অন্তর্গঠন, বিভিন্ন অঙ্গের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা। বিভিন্ন অঙ্গের পাতার মধ্যে জাইলেম ফ্লোয়েম, তারপর হচ্ছে বিভিন্ন রকমের কোষ, উদ্ভিদ কোষটা কেমন হবে, এই জিনিসগুলো, ক্লোরোফিল কোথায় থাকে, জাইলেম ফ্লোয়েম, বিভিন্ন রকমের সিভ কোষ আছে, বিভিন্ন রকমের যে মাইটোসিস মিওসিস, এই জিনিসগুলো হচ্ছে অভ্যন্তরীণ গঠনে আসবে, কোষ বিভাজন। এই যে আচ্ছা, তারপরে চলে আসছে, দেখো কোষ বিভাজন বলতে গেছি। আর অন্তর্গঠন হচ্ছে তোমার জাইলেম ফ্লোয়েম, বিভিন্ন রকমের কোষগুলো আছে, সেগুলো সম্বন্ধে জানা যাবে। 3 নম্বরে হচ্ছে কোষ বিভাজন বিজ্ঞান, প্ল্যান্ট সাইটোলজি। ইংরেজি গুলো এখান থেকে তোমাদের ভাইবায়, কোষ বিভাজনের ইংরেজি বলো তো, কোষ বিভাজন বিজ্ঞানের ইংলিশ, তখন তোমাকে বলতে হবে প্ল্যান্ট সাইটোলজি। এটা হচ্ছে ভাইবার প্রশ্ন। এভাবে সবগুলো ভাইবা ধরা হবে, এগুলো মনে রাখতে হবে। উদ্ভিদ কোষের উৎপত্তি এবং কিভাবে কোষটা উৎপত্তি হচ্ছে উদ্ভিদের মধ্যে এবং এর গঠন কাজগুলো জানা যাবে, সেটাই হচ্ছে কোষ বিভাজন বিজ্ঞান। তারপরে 4 নম্বর হচ্ছে উদ্ভিদ কলা সংস্থান বিজ্ঞান, প্ল্যান্ট হিস্টোলজি। বিভিন্ন ধরনের কলা বা টিস্যু গঠন ও কাজ, এটাই হচ্ছে হিস্টোলজি। তারপরে হচ্ছে উদ্ভিদ শ্রেণীকরণ বিজ্ঞান, প্ল্যান্ট টক্সোনমি। উদ্ভিদের শনাক্তকরণ, শ্রেণীকরণ ও নামকরণ, মানে আমার কোন উদ্ভিদ কেমন রকম দেখতে। নিশ্চয়ই একটা গোলাপের গাছ আর ধান গাছ আর আম গাছ একরকম হবে না, এই জিনিসগুলো শনাক্ত করতে পারা যাবে। যে আম গাছটা যে আম গাছ আমি বলতে পারবো, ধান গাছটা যে ধান গাছ, এবং আম গাছের মতো দেখতে এই গাছগুলো কোথায় যাবে, ধান গাছের মতো দেখতে এই গাছগুলো কোথায় পড়বে। তারপরে তোমার হচ্ছে একটা ছোট মরিচ গাছের মতো দেখতে এই গাছগুলো, ঘাস ফুলের মতো দেখতে এই গাছগুলো আমি দেখবো আর বলতে পারবো ঘাস ফুলের মতো যে গাছগুলো আছে এগুলোর পরিবার এরকম। এই জিনিসটাই
টেক্সোনমিতে আলোচনা করা হয়, শ্রেণীকরণ বলা হয়। এটা শনাক্তকরণ, শ্রেণীকরণ এবং এই অনুযায়ী আবার উদ্ভিদগুলোর আমি নামকরণও করব। সব উদ্ভিদগুলোকে একটা নাম বলে যেন বোঝা যায় ও এই উদ্ভিদটা এই এরকম, এটাই। 6 নম্বর হচ্ছে উদ্ভিদ শারীর বিজ্ঞান, ফিজিওলজি। উদ্ভিদ দেহের বৃদ্ধি, শোষণ, রেচন ও সালোক সংশ্লেষণ। আমি আগেই বলছি মানুষের মতো উদ্ভিদের শোষণ আছে, বৃদ্ধি আছে। সালোক সংশ্লেষণ মানে কি? খাদ্য প্রস্তুত, এক কথায় নিজের খাদ্য নিজে তৈরি করা, এটাই হচ্ছে রেচন। শরীর থেকে যে পানিটা বের হবে বা যে শারীরবৃত্তীয় কাজগুলো, সেটাই। উদ্ভিদের দেহের বৃদ্ধি, শোষণ, রেচন ও সালোক সংশ্লেষণ নিয়ে কোথায় আলোচনা করা হয়? ফিজিওলজিতে। আচ্ছা, পরিবেশ বিজ্ঞান হচ্ছে ইকোলজি, উদ্ভিদের বাসস্থান। তারপর হচ্ছে তোমার পরিবেশের সাথে অভিযোজন, মানে পরিবেশের সাথে খাপ খাওয়ানো। এক একটা উদ্ভিদ কিন্তু এক এক দেশের, মানে আলু কিন্তু আমাদের দেশের ফসল নয়। আলু এশিয়ার কোন দেশ থেকে আসছে, আমেরিকার কোথা থেকে আসছে, এরকম বিভিন্ন ফসলের বাসস্থান বা বিভিন্ন উদ্ভিদের বাসস্থান এক এক জায়গায় এক এক রকম। সেটা জানার জন্য, আলোচনা করার জন্য বা সেই বিষয়ে জানার সম্বন্ধে জানতে আমাদেরকে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে চলে যায় মৌলিক উদ্ভিদ বিজ্ঞান। ও এখানে এটার হচ্ছে আরো আছে, দেখো 8 নম্বরে উদ্ভিদ বংশগতি বিজ্ঞান। এটা হচ্ছে প্ল্যান্ট জেনেটিক্স, মানে বংশগতিক বৈশিষ্ট্যগুলো কিভাবে এক বংশ থেকে অন্য বংশে স্থানান্তরিত হয়। আমরা তো জানি জিএমও ক্রপস, এখানে ডিএনএ ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, মানে ডিএনএ কে রেপ্লিকেশন করা হয়, ডিএনএ এর মাধ্যমে ক্যারেক্টার গুলো চেঞ্জ করে আরেকটা নতুন উদ্ভিদ তৈরি করা হয়। তারপরে হচ্ছে ক্রোমোজোম গুলো কিভাবে এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে যায়। তোমরা এক একটা সাবজেক্ট অধ্যায় আছে তোমাদের এগুলো নিয়ে, সেগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখো 9 নম্বর উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান। উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞানে কি বলছে? উদ্ভিদ ভ্রূণের উৎপত্তি, গঠন ও বিকাশ নিয়ে এখানে আলোচনা করা হয়। ভ্রূণ, যেখান থেকে আমার একটা উদ্ভিদের জন্ম হবে, বীজের মধ্যে থাকে সেই জিনিসটা, সেখান থেকে আমার একটা উদ্ভিদের কি হবে, জন্ম হবে। সেটাই নিয়ে কোথায় উৎপত্তি হচ্ছে, কোথায় গঠন হচ্ছে সেই জিনিসটা এবং বিকাশ, এটা এমব্রায়োলজি বলা হয়, উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান। তারপরে 10 নম্বরে দেখো উদ্ভিদ অভিব্যক্তি বা বিবর্তন বিজ্ঞান, ইভোলিউশন। উদ্ভিদ জগতের কোথায় উৎপত্তি হয়েছে, মানে হলো কিভাবে হলো, কেমন করে হলো, কোন জায়গা থেকে, এবং তার কিভাবে গোটা পৃথিবীতে ছড়ায় গেল, সেগুলো সম্বন্ধে আলোচনা বা জানা যায় হচ্ছে উদ্ভিদ অভিব্যক্তি বা বিবর্তন বিজ্ঞানের মাধ্যমে। তারপরে 11 নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উদ্ভিদ, প্রত্নতাত্ত্বিক উদ্ভিদ বিজ্ঞান। প্রত্নতাত্ত্বিক উদ্ভিদ বিজ্ঞানে বলা হয়েছে, দেখো প্যালাগো বা বোটানি, এটা একটু আলাদা টাইপের, এটা মনে রাখতে হবে জিনিসটা। প্যালাগো বোটানি বলা হয়েছে জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ নিয়ে এখানে আলোচনা করা হয়। আগের যে উদ্ভিদগুলো জীবাশ্ম মানে পুরো ফসিল হয়ে গেছে, সেটার কোনো, আমরা ওই উদ্ভিদটাকে পরীক্ষা করে বুঝতে পারি যে এর কোনো কিছু এখনো টিকে আছে কিনা ওই উদ্ভিদের, সেটাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উদ্ভিদ বিজ্ঞান। 12 নম্বরে উদ্ভিদ টিস্যু কালচার বিজ্ঞান। টিস্যু কালচারের, উদ্ভিদের টিস্যু কালচারের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টির, টিস্যু থেকে একটা নতুন উদ্ভিদ হয়ে যাচ্ছে, এটা যেখানে জানা যাবে বা আলোচনা করা যাবে সেটাই বলা হয়েছে এখানে উদ্ভিদ টিস্যু কালচার। এখানে উদ্ভিদ টিস্যু কালচারে তোমার হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ করতে হবে, যে পরিবেশ এখানে তোমার হচ্ছে আর্টিফিশিয়ালি ভাবে লাইট দিতে হবে। আমার একটা উদ্ভিদ যখন বাইরে থাকে তখন সূর্যের আলো পায়, আর এটা হচ্ছে তোমার একটা ঘরের মধ্যে টিস্যু কালচারটা করা হয় ঘরের ভিতরে। সেখানে কি করা হয়, বাইরে থেকে আলো দেওয়া, মানে আলোটা ওই সূর্যের আলোর বরাবর ওরকম আলো দেওয়া হয়, চারিদিকের আবহাওয়াটা যেমন তৈরি করে একটা রুমের মধ্যে আমি একটা টিস্যু থেকে একটা উদ্ভিদ উৎপন্ন করতে পারি। 13 নম্বর হচ্ছে কোষ বংশগতি বিজ্ঞান, সাইটোজেনেটিক্স। যখনই বংশগতির কথা আসবে তখনই আমার আসবে ডিএনএ, আর ডিএনএ মানে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে আমার একটা ডিএনএ থাকে, ওই ডিএনএ তেই নিয়েই হচ্ছে পুরা পৃথিবী, মানুষ, প্রাণী, উদ্ভিদ সবকিছুই। ক্রোমোজোমের সাথে বংশগতির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে 14 নম্বর হচ্ছে অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীব, অণুজীব আছে, অ্যামিবা আছে, তারপরে এরকম আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আছে,
জিনিস, নেমাটোড, আরো অনেক কিছু আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুজীব গুলো বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে মাইক্রোবায়োলজিতে। জলজ উদ্ভিদ বিজ্ঞান, জলজ উদ্ভিদ যে আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে জলজ উদ্ভিদ বিজ্ঞানে। তারপরে চলে যায় ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান। ফলিত বিজ্ঞানের কি হয়েছে, এখানে যে জিনিসগুলো আমরা, ফলিত মানে কি, যে জিনিসগুলো হাতে কলমে করে দেখি আমরা, এটাই হচ্ছে ফলিত উদ্ভিদ বিজ্ঞান। হাতে কলমে যে কাজগুলো বা যে জিনিসগুলো করা হয় সেটাই হচ্ছে ফলিত উদ্ভিদ বিজ্ঞান। মাঠ ফসলের বিভিন্ন দিক, কৃষি তত্ত্ব, ওটা ছিল প্রথমেই হচ্ছে, এখানে 1 নম্বরটা উঠেনি, প্রথমে 1 নম্বরে আছে কৃষি তত্ত্ব, যেটাকে বলা হয় অ্যাগ্রোনমি ইংলিশে। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় খাদ্য ও শিল্পের জন্য মাঠ ফসলের বিভিন্ন দিক, মাঠ ফসল আমি চাষ করব কিভাবে এবং এগুলোর উন্নতি সাধন করা যায় কিভাবে, সেগুলো এই কৃষি তত্ত্বের মাধ্যমে আলোচনা করে হয়, সেটাকে কৃষি তত্ত্ব বলে। অ্যাগ্রোনমি তোমরা পড়বা অবশ্যই, মাঠ ফসলের চাষাবাদ যখন পড়বা তখন এই সংজ্ঞাটা থাকবে। মানে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় খাদ্য ও শিল্পের জন্য মাঠ ফসলে, আমি এখানে মাঠ ফসলের বিভিন্ন দিক মেনলি বোঝাতে চাইছি। মাঠ ফসলের চাষাবাদ, এর উৎকর্ষ সাধন, উন্নয়ন, এগুলো যেখানে আলোচনা করা হয় তাকে কৃষি তত্ত্ব বলা হয়। 2 নম্বর হচ্ছে বন বিভাগ। বন বিভাগের ক্ষেত্রে কি বলছে, একটা বন কিভাবে সৃষ্টি হলো এবং এটা কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে এর সংরক্ষণ করা যায়, সেটা যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বন বিজ্ঞান। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এই পরীক্ষার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ প্রজনন বিজ্ঞান। 3 নম্বরে কি বলছে, উদ্ভিদ প্রজনন বিজ্ঞান। উদ্ভিদ প্রজনন বিজ্ঞান হচ্ছে মেইন, উদ্ভিদ থেকে আমি কি নিব, উদ্ভিদ থেকে আমার ধরো আমার একটা ধানের জাতে যে প্রোডাকশন হচ্ছে, ওই জাতটাকে যদি আমি উন্নতি করতে পারি সেটা আমার প্রোডাকশনটা বেড়ে যাবে। আমার মেইন লক্ষ্য কি, আমার খাদ্যের উৎপাদন বাড়ানো। উদ্ভিদের মেইন জিনিসটা কি, আম গাছ থেকে যে আম পাবো আমি, সেটা আমার এই বছরে যা পাইছি তার থেকে যেন আমি বেশি পেতে পারি। এই জন্য আমি তখন যে আম গাছটা লাগাবো সেটা নিশ্চয়ই খুব ভালো গাছ লাগাতে হবে, যে আমার প্রোডাকশনটা ভালো আসবে। এই জিনিসটাই এখন জাত সৃষ্টির লক্ষ্যে, উন্নত জাত সৃষ্টির লক্ষ্যে উদ্ভিদের মধ্যেও প্রজননের বিভিন্ন দিক, এই যে জিনিসগুলো তুলে ধরা হয় সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন বিজ্ঞান। তারপরে আমি চলে আসি উদ্ভিদ রোগতত্ত্ব বিজ্ঞান। উদ্ভিদের, মানুষের মতো উদ্ভিদের বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে, ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া দিয়ে, বিভিন্ন রকমের যত পচন ভাইরাস আর ব্যাকটেরিয়া দিয়ে হবে। এই জিনিসগুলো যে আমরা আলোচনা করব যে বিজ্ঞানের আন্ডারে, তাকেই বলা হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব বিজ্ঞান। এই জিনিসটা এখানে আসছে, দেখো, উদ্ভিদের বিভিন্ন রোগ ও রোগের কারণ ও নিরাময়, এই জিনিস। আচ্ছা, আমি তোমাদেরকে আগে একটু সরি বলে নেই, আজকে অনেক বানান ভুল আছে, আসলে আমার স্লাইডটা একটু দ্রুত করতে হয়েছে, এই জন্য আমি আগেই বলে নিচ্ছি বানান ভুল আছে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, দেখে নিয়ে। এই জন্য হচ্ছে, এই যে দেখো উদ্ভিদের এরকম কিছু মনে করো না। আচ্ছা, শুরু করি তাহলে। উদ্ভিদের বিভিন্ন রোগ, রোগের কারণ, কি কারণে রোগটা হচ্ছে, ব্যাকটেরিয়ার কারণে না ছত্রাকের কারণে না ভাইরাসের কারণে, এই জিনিসগুলো জানা। অন্য কোনো কারণে বা সার, মানে আমি উদ্ভিদে সার দিতে পারছি কিনা বা অন্য কোনো কারণ আছে নাকি, এগুলো জানা, এবং সেই অনুযায়ী আমাকে প্রতিকার দিতে হবে। এগুলো কোথায় জানবো আমরা, ওই যে প্যাথোলজিতে। এখন তোমাকে আমি ভাই ভাই বললাম উদ্ভিদের রোগ নিয়ে আলোচনা করা হয় কোন উদ্ভিদ বিজ্ঞানের কোন শাখায় বলো তো? তুমি বলবা ফলিত বা অ্যাপ্লাইড বোটানি বা ফলিত বা ব্যবহারিক উদ্ভিদ। ব্যবহারিক কেন, নিজের চোখে দেখার জন্য, যে ফলিত বললাম, এটার কোথায়, রোগতত্ত্ব বিজ্ঞানে, প্ল্যান্ট প্যাথোলজিতে। 5 নাম্বার দেখো উদ্যান বিজ্ঞান। উদ্যান ফসলের বাগান তৈরি ও সংরক্ষণ। উদ্যান ফসল মানে কি, মাঠ ফসল হচ্ছে তোমার কোনো নির্দিষ্ট এরিয়া থাকবে না, বিশাল মাঠ। আর উদ্যান ফসল নির্দিষ্ট এরিয়া, যেমন আম বাগান, তারপরে তোমার হচ্ছে কমলার বাগান, এরকম এই বড় বড় গাছগুলো, যে এগুলো হচ্ছে উদ্যান ফসলের বাগান তৈরি করব এবং এটার উৎকর্ষ সাধন করে সংরক্ষণ করা যায় কিভাবে, এগুলো হচ্ছে আমরা যে বিজ্ঞানের শাখায় জানবো। এই জন্যই হচ্ছে যে বিজ্ঞানে জানা, সেটা হচ্ছে উদ্যান ফসলের বাগান তৈরি ও সংরক্ষণ, উৎকর্ষ সাধন, এটা হচ্ছে উদ্যান বাগান, উদ্যান বিজ্ঞানে আলোচনা করা হবে। ভেষজ বিজ্ঞান, রোগ নিরাময়কারী উদ্ভিদের উৎপাদন ও সংরক্ষণ।
রোগ হলে কোন কোন উদ্ভিদে নিরাময়, আমি তো আগেই বলছি প্রাণী এবং উদ্ভিদ দিয়ে কিন্তু সব রকমের মেডিসিন তৈরি করা হয়, চিকিৎসা বিজ্ঞানের, এটা আগেই বলছি। সাপের বিষ কিন্তু সাপের বিষ দিয়ে যে ইয়ে তৈরি করা হয়, সাপের কামড়ের তোমার ইনজেকশন, সেটা কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও সাপের বিষ দিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়। এরকম অনেক উদ্ভিদ আছে। ধরো তুমি টমেটোর পাতা, টমেটো গাছের পাতা স্প্রে করে, মানে শুকিয়ে যদি স্প্রে করে বা জৈবিক ভাবে জৈব যে বালাইনাশক গুলো, টমেটো গাছের পাতা, নিম গাছের পাতা, এগুলো দিয়ে তুমি গাছের মধ্যে যদি দাও, দেখবা অন্য উদ্ভিদ প্রাণী তোমাকে ওই গাছকে আক্রমণই করতে পারবে না। কারণ এক রকমের গন্ধ সৃষ্টি হবে, ওই গন্ধে অন্যান্য রোগগুলো পালাবে, তোমার হচ্ছে পোকামাকড় চলে যাবে, এটাই বলছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান, বিভিন্ন অর্থনৈতিক ফসলের ও উদ্ভিদের বিভিন্ন প্রয়োগমুখী অর্থনৈতিক উদ্ভিদ গুলো, যেমন হচ্ছে পাট, চা, এগুলো এরকম আছে, এগুলো বিক্রি করে আমরা এগুলোর বিভিন্ন প্রয়োগমুখী দিক নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক। ইথোনো বোটানি, এটা একটু আলাদা টাইপের একটা শব্দ আমরা পেলাম, কি ইথোনো বোটানি। আদিবাসীদের দ্বারা প্রায়োগিক উদ্ভিদ বিজ্ঞান, আদিবাসীরা যে বিজ্ঞান নিয়ে উদ্ভিদ নিয়ে কাজ কারবার করে সেটা যেখানে আলোচনা করা হবে আদিবাসীদের দ্বারা, সেটাই হচ্ছে ইথোনো বোটানি। আচ্ছা, তারপরে তারপরের অধ্যায়ে চলে যাই। তারপরে স্লাইডে গ হচ্ছে কি বিশেষ উদ্ভিদ বিজ্ঞান, স্পেশাল বোটানি গুলো দেখো, এটাও আসে পরীক্ষায় অথবা ভাইভায় আসবে, সংক্ষিপ্ততে, অতি সংক্ষিপ্ততে আসবে না, সংক্ষিপ্ততেই আসবে। আর হচ্ছে তোমার, তবে তোমাদের আরেকটু সামনের স্লাইডটাতে যাই, দেখো ফলিত বা ব্যবহারিক উদ্ভিদ, যেটা এটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, এটা ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে দেখো বিশেষ উদ্ভিদ বিজ্ঞান, 1 নম্বর হচ্ছে ভাইরোলজি। খুবই সুন্দর, ভাইরোলজি, ভাইরাস সম্পর্কিত বিজ্ঞান নিয়ে, ভাইরাসকে নিয়ে যেখানে গবেষণা করা হয়, সেটাই হচ্ছে ভাইরোলজি। বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস কি, তোমরা ক্লাসে থাকলে আমি প্রশ্ন করতাম, তোমরা জানো, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে দেখো, অনেক সময় টিভিতে দেখবা ভাইরোলজিস্ট আসছে, কিছু বলতেছে যে করোনা তার টাইপ চেঞ্জ করছে, করোনার বেশিরভাগ ওর আরএনএ চেঞ্জ করে বারবার মিউটেশন হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে কে গবেষণা করতেছে? ওই ভাইরোলজি বিভাগ, ঢাকা ইউনিভার্সিটির, তারপর আইসিডিডিআরবি, এরকম আইসিডিডিআরবির আবার আলাদা রোগতত্ত্ব বিভাগ আছে, এরকম এরা আলোচনা করে থাকে। এদেরকে বলা হয়, যারা করে থাকে গবেষণা তাদের ভাইরোলজিস্ট, আর ওই গবেষণাগারটা ভাইরোলজি আন্ডারে এরা গবেষণা করে থাকে, এটাই। তারপরে 2 নম্বরে যাও, ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া সম্পর্কিত বিজ্ঞান, মানে ব্যাকটেরিয়া নিয়ে যত রকমের গবেষণা আলোচনা এটা করা হয়। ব্যাকটেরিয়া দিয়েও কিন্তু মানুষের রোগ হয়, উদ্ভিদের রোগ হয়, আমরা রোগ যখন জানবো তখন বুঝতে পারবো। তারপরে দেখো ফাইকোলজি, শৈবাল সম্পর্কিত, শৈবাল নিয়ে যে গবেষণা হয়ে থাকবে যার আন্ডারে, সেটা হচ্ছে ফাইকোলজি। মাইকোলজি, ছত্রাক, ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান, এটা ছত্রাক নিয়ে আলোচনা হবে। ব্রায়োলজি, এটা হচ্ছে মশ বর্গ সম্পর্কিত বিজ্ঞান, মশ জাতীয় উদ্ভিদ যত আছে সেগুলোকে বলা হচ্ছে ব্রায়োলজি। তারপর হচ্ছে টেরিডোলজি, ফার্ন বর্গ সম্পর্কিত বিজ্ঞান, ফার্নকে নিয়ে যে ফার্ন জাতীয় যে উদ্ভিদ গুলো আছে এগুলোকে নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটাকে বলা হচ্ছে টেরিডোলজি। জিমনোস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ নিয়ে, আবৃত জিমনোস্পার্ম, আবৃতবীজী, এটা আমরা ক্লাসিফিকেশনে জানতে পারবো শ্রেণীবিন্যাসে, একটু শুধু মনে রাখো, জিমনোস্পার্মকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ, এগুলো নিয়ে যেখানে গবেষণা করা হয়। তারপরে হচ্ছে এনজিওস্পার্ম, গুপ্তবীজী উদ্ভিদ নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটাকে বলা হয় এনজিওস্পার্ম। একটা হচ্ছে আবৃত আর এটা হচ্ছে গুপ্ত। আচ্ছা, তারপরে স্লাইডে যাব, চলে আসছি উদ্ভিদের সংজ্ঞা। উদ্ভিদের সংজ্ঞা নিয়ে, উদ্ভিদ কাকে বলে, উদ্ভিদের ইংরেজি কি জানি তো না, প্ল্যান্ট। এখন উদ্ভিদ কাকে বলে? যেসব জীব কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং কোষ প্রাচীর আছে, জড় কোষ প্রাচীর বিশিষ্ট, তাদেরকে বলা হয় উদ্ভিদ। তার মানে কঠিন খাদ্য গ্রহণ করতে পারবে না। এখন উদ্ভিদকে তুমি যদি বিস্কুট খেতে দাও, ভাত খেতে দাও, তরকারি খাবে? উদ্ভিদের খাবার কি আমরা জানি না, কি বলতো? পানি, তাই না? উদ্ভিদের খাবার হচ্ছে পানি।
সার। উদ্ভিদ কি সরাসরি সার খায় দেখছো কখনো? না। কি করে? সার আমরা দেই, সেটা মাটির সাথে মিশে গিয়ে পানি পানি দিয়ে দিই, পানি আর মাটির সাথে মিশে নিচে চলে গিয়ে শিকড়ের সাহায্যে রসটা নেয়। এবং তরল জাতীয় খাবারগুলো উদ্ভিদে যেসব জীব কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং জড় কোষ প্রাচীর বিশিষ্ট তাদেরকে উদ্ভিদ বলে। এই সংজ্ঞাটা থাকবে পরীক্ষায়। তারপরে আসি, এটা হচ্ছে উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এটা। আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবে। দেখো, বৈশিষ্ট্য আমি 6টা দিয়েছি তোমাদের বইয়ের মতো করে। 6টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করবো, প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ কি হয়? সবুজ হয়। আমরা আগেই বলছি, খুবই গুরুত্বপূর্ণ। সবুজ কি কারণে হয়? ক্লোরোফিল আছে। আর ক্লোরোফিল কি? এক প্রকারের বর্ণকণিকা, যেটা শুধু উদ্ভিদে থাকে। উদ্ভিদ সাধারণত সবুজ হয় ক্লোরোফিল থাকার কারণে। এই ক্লোরোফিল থাকার কারণে সবুজ বর্ণকণিকা এটা। এই সবুজের কারণে সালোক সংশ্লেষণের মাধ্যমে এরা কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মানে তার নিজের খাদ্য সে নিজেই তৈরি করতে পারবে এই ক্লোরোফিল থাকার কারণে। এটা বারবার বলছি কারণ তোমাদের যেন মুখস্থ হয়ে যায়, ভাইবা যেন তোমরা পট করে উত্তরটা দিতে পারো। তারপরে 2 নম্বরে যাও। 2 নম্বরে কি বলছে? উদ্ভিদ কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না। এটা তো আগেই বলছি, তাই না? উদ্ভিদ কি কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না, তাই এরা মূল বা দেহত্বকের সাহায্যে কি করে? তরল খাদ্য গ্রহণ করে। মূল তোমাদেরকে আমি আগেই বলছি তোমাদেরকে, আমরা যখন সার দেই সেটা কি করে? মাটির নিচে চলে যায় পানির সাথে মিশে। তারপরে কি করে? এরা মূল আর দেহত্বক আছে, পাতার মাধ্যমে কিন্তু খাদ্য পানি নেয়, খাবার গ্রহণ করে। এইটাই বলছে তরল আকারে সেটা গ্রহণ করবে, কঠিন খাদ্য গ্রহণ করবে না সে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলছে উদ্ভিদ কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। বাইরে কোষগুলো দেখা যায়, একটা কোষ প্রাচীর থাকবে এবং সেটা কি করে? পুরো একটা প্রাচীরের মতো কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং বড় বড় এখানে কোষ গহ্বর থাকে। যখন উদ্ভিদ কোষ থাকবে তখন আমরা কোষ প্রাচীর জানবো, চারিদিকে একটা শক্ত আবরণ থাকে, সেটাই হচ্ছে কোষ প্রাচীর। এবং ওর ভিতরে কোষ গহ্বর থাকে, বড় বড় সেটা। তারপরে 4 নম্বরে চলো, উদ্ভিদ সাধারণত মাটি বা অন্য বস্তুর সাথে সংযুক্ত। কেন চলাফেরা করতে পারে না? চলন কিন্তু নিজের ইচ্ছায় চলতে পারবে না সে, কারণ কি? মাটি অথবা অন্য বস্তুর সাথে, দেয়ালেও কিন্তু মাটিতে সবসময় কি মাটিতে গাছ হয়? দেখবে দেয়ালেও অনেক বট গাছ হয়ে আছে, অনেক রকমের গাছ আছে দেয়ালের মধ্যে, যে কোনো একটা কিছু সঙ্গে লেগে থাকতেই হবে উদ্ভিদকে, মানুষকে তো সেটা লাগবে না। তাই এরা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না। তারপরে 5 নম্বরে কি বলছে? উদ্ভিদের বৃদ্ধি সাধারণত কয়েকটা বিশেষ স্থানে সীমাবদ্ধ থাকে এবং না মারা যাওয়া পর্যন্ত বৃদ্ধি হতেই থাকে। কি কি বৃদ্ধি হয় উদ্ভিদের? উদ্ভিদের দেখবা উপরের দিকে, দেখো কাণ্ডের উপরের দিকে। উদ্ভিদকে তো চিনি আমরা, একটা গাছকে চিনি, গাছের মধ্যে কি কি থাকে? পাতা থাকে, একটা কাণ্ড থাকে, আর মূল থাকে। মূল এই 3টা জিনিস নিয়ে তো একটা উদ্ভিদ। এখন পাতাগুলো ছোট থেকে বড় হয়ে থেমে থাকে, কিন্তু কাণ্ডর যে শাখা প্রশাখা সেটা চলতেই থাকে যতদিন না মারা যায় উদ্ভিদ। সেজন্য বলছে কয়েকটা বিশেষ স্থানে সীমাবদ্ধ থাকে, এটাই বলছে। এবং মৃত্যু পর্যন্ত এটা চলতেই থাকে, চলতেই থাকে। 6 নম্বর দেখো, উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র মানে কোনো ইন্দ্রিয় থাকে না। শোষণ প্রক্রিয়াটা চলে, প্রক্রিয়াটা হয়, কিন্তু শ্বসন তন্ত্র নেই, মানে নাক নেই। এই জিনিসটাই বলছে। তুমি এখন বলতে পারো শোষণ তো দেখাইছেন, হ্যাঁ কিন্তু প্রক্রিয়াটা হয় শোষণের, কিন্তু ওর নাক নেই। এই জিনিসটাই বোঝানো হয়েছে, নাক, কান, চোখ, মুখ এগুলো নেই, সেইটাই বলছে। স্পর্শ করলে অনুভূতি হয় না, এই জিনিসটাই বলছে এখানে। স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র এবং ইন্দ্রিয় থাকে না। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা পরীক্ষায় থাকবে।
আজকে আমি এই পর্যন্তই তোমাদের স্লাইড করছি, আর করি নাই। তোমাদের একটু কমেন্টস গুলোর আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আগের দিনে একটা পোস্টে কমেন্টস আমি ইয়ে করছি, সেটা বলা হচ্ছে যে আবহাওয়ার কারণে জড় বস্তু ধ্বংস হয়ে যায়। আমি তোমাদের পার্থক্যটা বলছি জীব আর জড়র মধ্যে, যে জীবের মৃত্যু হয়, জড়র মৃত্যু নাই। আসলে মৃত্যু জিনিসটা কি? মৃত্যু মানে কি? মৃত্যু হচ্ছে তোমার প্রাণটা যখন বের হয়ে যাবে তুমি শেষ। আর ধ্বংস মানে তো মৃত্যু নয়। ও আবহাওয়ার কারণে যদি সেখানে ধ্বংস না হতো তাহলে কি ওই জিনিসগুলো ওখানে থাকতো না? এবং ওগুলোকে তো আমি রিসাইকেল করতে পারবো। ধ্বংসযোগ্য থেকে জিনিস থেকেও তো কিছু জিনিস আনা যায়, কিন্তু মৃত্যুকে তুমি একবার চলে গেলে তাকে তো ফেরত আনতে পারবে না। এটাই তো। যে প্রশ্নটা করছো নিশ্চয়ই সে ক্লাসে আসো কিনা। তবে তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবা, এবং যে কমেন্টস গুলো করো অবশ্যই পড়ালেখা রিলেটেড করবা। অন্য কমেন্টস তোমরা যখন ক্লাসে আসবা, কমেন্টস রোল অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। সেহেতু পড়ালেখায় মনোযোগ দেওয়াই মনে হয় ভালো, অন্য কমেন্টস না করে। আচ্ছা, তারপরে দেখো ইউনিট ওয়ান এর যে এখানে এখানে একটা কমেন্টস আসছে, ইউনিট ওয়ান এর কোন কোন প্রশ্নগুলো মানে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট ভালো করে বলে দিতে বলছে। আমি তো আগেই বলছি স্লাইডে লাল দাগ দেওয়া আছে, তারপরেও তোমাদের জন্য আমি অবশ্যই এটা বলবো। ইউনিট ওয়ান এর আমি তোমাদের খাতাটাতে মেইন যে বায়োলজি খাতাটা পড়তে বলছি, সেখানে তোমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই মেনলি গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি তোমাদের অতি সংক্ষিপ্ততে আমি কত বলছি, 10টা প্রশ্ন, 10 10 10 2 20, আর খ বিভাগে সংক্ষিপ্ত হচ্ছে 3 10 30, 30 আর 20 তোমার 50। এই 50 আর এদিকে 30, 50 মার্ক আনসার যদি তুমি সুন্দর করে করতে পারো তাহলে এমনিতেই তোমার সুন্দর আবার ধারাবাহিক, আমার মনে হয় সবাই বায়োলজিতে পাশ করবে। এবং আমার যেটা ইচ্ছা যে আমার সাবজেক্টটাতে যেন সবাই পাশ করে, আমি চাই না কেউ ফেল করুক। আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য আমি তোমাদের খাতাগুলো বলছি, খাতাতে আমি চাচ্ছি তোমরা অতি সংক্ষিপ্ত, যেন তোমরা চোখ বন্ধ করো, আমি প্রশ্ন আনসার বলতে বলতে যেন তোমরা আনসারটা বলতে পারো। এই জন্যই আমি অতি সংক্ষিপ্তর জন্য খাতা তো করতে বলছি। দেখো আমি একটু আরেকটু বলে দেই তাহলে। অতি সংক্ষিপ্তর মধ্যে পরীক্ষায় জীববিজ্ঞানের জনক যে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার পরীক্ষায় থাকে, প্লাস ভাইভাতেও থাকবে। বায়োলজি শব্দের অর্থ, মানে বায়োলজি শব্দের অর্থ তো জীববিজ্ঞান, আমরা খুবই মানে কি জিনিসটা কি বায়োলজি, জীবন সম্পর্কে যে, এটা তোমাদের আনসার করেই দেওয়া আছে। তারপরে হচ্ছে শাখা কয়টি, খুবই সুন্দর, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এটা। আর এটা খুবই আছে, জীবদেহের কাজের একক কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় থাকবেই তোমাদের। জীবদেহের কাজের একক কি পরীক্ষায় থাকবে, জীববিজ্ঞানের জনক, জীবদেহের কাজের একক। আমি যে বলছি এই এগুলো তোমার খাতায় থাকবে। জীবনের ধাপ কি কি পরীক্ষায় আসে, কিন্তু জীবনের ধাপ 3টা ধাপ: জন্ম, বৃদ্ধি, মৃত্যু, শেষ। এই যে খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসছে তোমাদের প্রশ্নে, বিগত সালের প্রশ্ন আমি তোমাদের দেখাবো না, তাই বলে দিছি, তোমরা দেখবা এখানে আছে প্রাণী কোষে কি ঘটে আর উদ্ভিদ কোষে যেটা থাকে না, সরি ঘটে না, প্রাণী কোষে যেটা থাকে উদ্ভিদ কোষে সেটা নেই। আমি কিন্তু লাল দাগ দিয়ে রাখছি উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। আর খুবই গুরুত্বপূর্ণ, কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা পরীক্ষায় আসে, অথবা ভাই ভাই। বলে দিলাম আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং এগুলো খাতায় থাকবে। প্রথম অধ্যায়ের 1 থেকে 8 পর্যন্ত অতি সংক্ষিপ্ত খাতায় থাকবে। আর জীববিজ্ঞান কাকে বলে সংক্ষিপ্ত, এটা থাকবে, জীববিজ্ঞান কাকে বলে। দ্বিতীয় অধ্যায় দেখো যতটুকু পড়ালাম আমি, তোমরা যদি শুনতে পাও প্রশ্নগুলো তুলে নিবে অথবা পরে ভিডিওটা দেখে নিবে। আমি আগে বলছি দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, এটা সংক্ষিপ্তে। উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য আমি 6টা বলে দিচ্ছি তোমাদের, এই এই 6টা হলেই হবে। আজকে পর্যন্ত ইম্পর্টেন্ট বলছি আমি। উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য এটা থাকবে। আরেকটা হচ্ছে আমি একটু আগেই বলছি তোমাদের যে ওই যে কৃষিতাত্ত্বিক যে ফলিত, অ্যাপ্লাইড যেটা ফলিত, সেটা থাকবে পরীক্ষায়।
আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য আমি আগে বলছি, এটা তোমার হচ্ছে রচনামূলকে থাকবে ৬, ৫, ৬, ৩০, ৬ করে, তাই না? ৬ এর জন্য তুমি ৬টাই দিতে পারো অথবা ৮টা দিতে পারো। আর যদি ৩ এর মধ্যে থাকে তাহলে তোমাকে ৫টা দিতে হবে। যেমন সংক্ষিপ্ততে থাকলে, এটা গুরুত্বপূর্ণ কিন্তু। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। তোমরা কি আমাকে বুঝতে পারছো কিনা? আমার মনে হচ্ছে বুঝতে পারছো। দেখো, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য যদি সংক্ষিপ্ততে থাকে তাহলে ৫টা দিবা, ৫টা পার্থক্য দিবা। আর যদি রচনামূলকে আসে ৬ থেকে ৮টা দিতে পারবা, ৬ অথবা ৮। আর সংক্ষিপ্ত ক্ষেত্রে ৫টা। এটা খুবই গুরুত্বপূর্ণ। খাতার মধ্যে এটা চাই আমি, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য, ৫টা পার্থক্য লিখবা। এবং উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্য, এগুলো পরীক্ষায় আসে। রচনামূলকে আসবে কৃষিতাত্ত্বিক, কৃষিভিত্তিক, উদ্ভিদের কৃষিভিত্তিক শ্রেণীবিন্যাসটা। আচ্ছা, এটা তো শ্রেণীবিন্যাসে পড়বে না, না এটা না, ব্যবহারিক বিজ্ঞান এটা, ফলিত বা ব্যবহারিক না, এটা দরকার নেই। এগুলো তোমাদের জানার জন্য আমি দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে তোমার মৌলিক উদ্ভিদ বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ফলিত বা ব্যবহারিক, তারপরে হচ্ছে বিশেষ উদ্ভিদ বিজ্ঞান। এগুলো বিশেষ উদ্ভিদ বিজ্ঞান গুলো কি কি, বায়োলজি, ব্যাকটেরিওলজি, এগুলো। তাহলে ইম্পর্টেন্ট আলাপ আলোচনাও হলো, তারপরে হচ্ছে সবকিছু আমি বলেও দিলাম। আমার মনে হয় এখন আর জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা, এই প্রশ্নটাও আমি খাতায় চাই। জীববিজ্ঞানের প্রয়োজনীয়তা আমাকে বারবার কালকে, তোমরা অনেকবার কমেন্টস করছো যে খাতা, অবশ্যই খাতা থাকবে এখানে। অনেক কমেন্টস ইয়ে আছে, তোমরা রোল সহ দিছো, থ্যাংক ইউ। আসলে রোল আসলে এক একজনের এক এক রকম কমেন্টস আছে, এগুলো কিন্তু আমি বারবার বলছি তোমাদের, আমরা দেখতে পাই, সেহেতু সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে চিনতে পারবো। এইভাবে তোমরা কমেন্টস করবে সব পড়ালেখা রিলেটেড, আর কোনো কিছুই না। আমরা তোমাদেরকে ভালো জানি, তোমরা ভালো থাকবে। যাই হোক, এখন আমি বলে দিলাম, আবার একটু ভালো করে বলি। একটা বায়োলজি খাতা থাকবে, বায়োলজি খাতার মধ্যে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে। আমি যে স্লাইডের মধ্যে লাল দাগ দিয়ে দিব, সেই লাল দাগ গুলো তোমাদের খাতায় থাকবে। সেই খাতাটা যখন আমাদের ক্লাস খুলবে সরাসরি আমি খাতাটা জমা নিব। আমার নাম নিশ্চয়ই তোমরা জানো, জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা, আমি বারবার বলছি, এটা হচ্ছে তোমাদের জন্যই ভালো। এই খাতাগুলো তোমাদের থেকেই যাবে, তোমাদের জন্যই ভালো হবে। এই তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। কমেন্টস গুলো দেখবো আমি পরে, আবার পরবর্তী ক্লাসে আবার আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।